নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সিপিআইএম খুঁজছিল বিজেপি, খোঁজার মধ্যেই এবার বাংলাদেশে ঘটনার প্রতিবাদে পথে নামল বামেরা। কলকাতায় প্রতিবাদ হতেই ভয় পেয়ে গেল বাংলাদেশ, সুরক্ষা কিভাবে দিতে হয় ইউনুসকে বুঝিয়ে দিল ভারত। বাংলা হবে সোনার খনি, সৌরভকে পাশে নিয়ে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বললেন মুখ্যমন্ত্রী। ডিসেম্বর থেকে আরও 5 লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা, বিধানসভায় জানালেন রাজ্যের মন্ত্রী। মমতা সরকারকে কি দিয়েছে মোদীর সরকার, গুনে গুনে হিসাব দিলেন শুভেন্দু। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ করলেন নওশাদ সিদ্দিকী। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবর। খুঁজছিল বিজেপি, খোঁজার মাঝেই এবার বাংলাদেশে ঘটনার প্রতিবাদে পথে নামল বামেরা। ফের জ্বলছে বাংলাদেশ, পথে নেমেছেন সংখ্যালঘুরা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর আবারও জটিল হয়েছে পরিস্থিতি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছে বাংলাদেশের ইউনুস সরকার। এদিকে তার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন একাধিক হিন্দু সংগঠন। বাংলায় বড় মিছিল করছে হিন্দু জাগরণ মঞ্চ, পথে নেমেছে বিজেপি। কিন্তু কোথায় বাকি রাজনৈতিক দল? বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার দেখেও কেন চুপ? আগেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। সোর চড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে এবার পথে নামতে দেখা গেল সিপিএমকে। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাটে 1 নম্বর এরিয়া কমিটির তরফে বাচ্চা মসজিদ ভবন থেকে মশাল মিছিল বের করা হয় বামেদের পক্ষ থেকে, যা গোটা শহর পরিক্রমার পর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বাংলাদেশে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি এদিনের মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তাও দেওয়া হয়। এছাড়াও কেন্দ্র রাজ্য সরকারি জনবিরোধী নীতির প্রতিবাদে স্লোগান ওঠে। এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা নেতৃত্ব কল্যাণ দাস, শিবতোষ চ্যাটার্জি, এরিয়া সম্পাদক অনিমেষ চক্রবর্তী, তাপস মণ্ডলের মতো নেতারা। যদিও আক্রমণ করতে ছাড়ছেন না বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী বলছেন, এরা আসলে কোনো ধর্মনিরপেক্ষ পার্টি নয়, এরা সাম্প্রদায়িক পার্টি। যেমন সিদ্দিকুল্লাহ সেনকে দেখান সিপিএমও সেই মতো বাইরের লোককে দেখায় ভিয়েতনাম আমার নাম তোমার নাম। প্যালেস্তাইন বোম পড়লে মিছিল হয়, বিমান বসুকেও হাঁটতে দেখা যায়। এখন মুখে কুলুপ। কলকাতায় প্রতিবাদ হতেই ভয় পেয়ে গেল বাংলাদেশ, সুরক্ষা কিভাবে দিতে হয় ইউনুসকে বুঝিয়ে দিল ভারত। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ফের বার্তা দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লির এই কড়া বার্তার পর কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে এক অভিযান নিয়ে বিবৃতি দিল বাংলাদেশ সরকার। উপদূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে বার্তা দিল ইউনুস সরকার। তবে বাংলাদেশ সরকারের এই বিবৃতির আগেই উপদূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদে গতকাল কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। গতকালের সেই মিছিলের পর এদিন বাংলাদেশ উপদূতাবাসের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার গোটা নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করবেন। এছাড়াও থাকবেন 2 জন ইন্সপেক্টর, 6 জন করে এএসআই এবং এএসআই পদমর্যাদার অফিসার থাকবেন। মহিলা পুরুষ মিলিয়ে 30 জন লাঠিধারী কনস্টেবল থাকবেন উপদূতাবাসের বাইরে। কলকাতার পাশাপাশি দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বারবার ভারত বার্তা পাঠালেও ইউনুস সরকার তা নিশ্চিত করতে পারছে না। এদিনও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত সরকার বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা লাগাতার বাংলাদেশে আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে কথা বলছি। অন্তর্বর্তী সরকারের কাছেও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের অবস্থান খুব পরিষ্কার, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, সরকারকে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। বাংলা হবে সোনার খনি, সৌরভকে পাশে নিয়ে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামী বছর 5 ফেব্রুয়ারি। তার আগে প্রস্তুতি বৈঠকে বোঝা গেল এবারের সম্মেলন কতটা সফল হতে চলেছে। একদিকে বিভিন্ন দেশের কনসাল জেনারেলরা, অন্যদিকে রাজ্যের প্রধান শিল্পকর্তাগণ। মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশেই সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউ আলিপুরের সরকারি অতিথিশালা সৌজন্যে শুক্রবারের সন্ধ্যাটা বাংলার জন্য হয়ে উঠল খুবই তাৎপর্যপূর্ণ। আবার দেখা গেল রাজ্য তথা দেশের শিল্পমহল কতটা ভরসা করেন তৃণমূল নেত্রীকে। সবাই সেই সমর্থন পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী ঘোষণা বলে বাংলা হবে সোনার খনি। স্থায়িত্ব এবং লগ্নের পরিবেশ, এটাই যে বাংলা সম্পর্কে তাদের আগ্রহ দিনকে দিন বাড়িয়েছে, সে কথা এদিনও আরও একবার বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। হর্ষ নেউটিয়া থেকে শুরু করে রিলায়েন্স, বিড়লা, আইটিসি, ইমামি, চর্মশিল্পের মতো বড় বড় সংস্থা, শিল্প সংস্থার কর্তারা। মুখ্যমন্ত্রীর কথায়, ক্ষুদ্র শিল্পী আমরা নম্বর 1। বাংলায় এত ব্যবসা হচ্ছে যে কোনো হোটেলে জায়গা নেই। হোমস্টেতে বিপ্লব হয়ে গিয়েছে। আইটি সেক্টরে ইনফোসিসের মতো সংস্থা আবার বিনিয়োগ করবে। বাংলা এখন লগ্নির সেরা গন্তব্য। সবকিছুতে রাজ্য এখন এগিয়ে রয়েছে।
আপনারা সবাই আরও লগ্নি করুন, সরকার পাশে আছে। ডিসেম্বর থেকে রাজ্যে আরও 5 লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। শুক্রবার বিধানসভায় জানিয়ে দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর জেনার প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন, এই সুবিধা দিতে রাজ্য সরকারে কত খরচ হয়েছে তাও জানিয়েছেন মন্ত্রী। শুক্রবার শশী বিধানসভায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন কবে 5,07,002 জন মহিলার নাম ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। 25 থেকে 60 বছরের মহিলারাই প্রকল্পের সুবিধা পাবেন। যে মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। বিধায়কের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, 2024 সালে 30 জুন পর্যন্ত রাজ্যে 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। এই মহিলাদের অনুদান দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে 13,523,88। 2021 সালে বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। রাজ্যে বসবাসকারী যে কোনো পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন। 2024 সালে লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনে জানানো হয় 2024 সালে এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু করা হবে। তারপর লোকসভার প্রচারে বারবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধা বন্ধ করে দেবে বলেছে। তারপরে লোকসভা ভোটে রাজ্যে 42টি আসনের মধ্যে 29টিতে জয় পায় তৃণমূল। এবার বিধানসভা শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার জানালো, রাজ্যে আরও 5 লক্ষ মহিলা এই সুবিধা পেতে চলেছে ডিসেম্বর থেকে। মমতা সরকারকে কি দিয়েছে মোদী সরকার? কর গুনে গুনে হিসাব দিলেন শুভেন্দু। কখনো আবাস তো কখনো 100 দিনের কাজ। নানা প্রকল্পে বাড়ি বাড়ি কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। কখনো মমতা তো কখনো অভিষেক, কখনো ঘাসফুল শিবিরের অন্যান্য নেতারা সুর চড়িয়েছেন সকালে। অন্যদিকে বিজেপি নেতারা বারবার তুলে ধরেছেন তৃণমূলের দুর্নীতির উপাখ্যান। এবার একেবারে তথ্য দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, তৃণমূলের মালিকেরা বারে বারে বলে বিজেপির জমিদাররা 4.6 লক্ষ কোটি টাকা কর দিয়েছে। 1.6 লক্ষ কোটি টাকা ন্যায্য পাওনা আটকে রেখেছে ভারত সরকার। 2018-19 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত 6.48 লক্ষ কোটি টাকা পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। পরে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিয়ে তিনি বলেন, আসলে এরা আগে সেন্ট্রালের শেয়ার নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত, তার সুদের টাকায় খেলামেলা, দান ভাতা এসব করতো। কেন্দ্র এটাকে আটকে দিয়েছে, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন চালু করেছে, যার মধ্যে এরা আসতে রাজি নয়, কারণ এটা তো আলাদা রাজ্য। এখানে আলাদা জাতীয় বাংলা সঙ্গীত রয়েছে, আলাদা পতাকা, আলাদা সংবিধান, পুজো পার্বণের আলাদা নিয়ম। শুধু তাই নয়, চলমান প্রকল্পের পাশাপাশি আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলায় চালু না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। পাশাপাশি বিদ্যমান প্রকল্পের কাজের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে দেন। খাতায় কাজ হলেও বাস্তবে কেবল তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, সেই প্রশ্ন তুলে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ বাণও ছুড়ে দেয়। বলেন, মোদিজির কাছ থেকে 82 লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ, কিন্তু কে পেয়েছে শৌচালয় কেউ জানে না। বাংলায় 83 লক্ষের বেশি পিএম কিষাণ পাচ্ছে না, কেন পাঠানো হচ্ছে না নাম? কেন সেন্ট্রাল স্কিমগুলি চালু হচ্ছে না? আপনার কার্ড বাইরে চলে না, কিন্তু আপনি কেন আয়ুষ্মান ভারত অন্তত বাইরে চালু করছেন না? বিশ্বকর্মা যোজনা নিয়ে ডিএমদের দিয়ে মিটিং করাচ্ছেন না, তার কোনো উত্তর নেই। পাশাপাশি আবাস নিয়ে বেলাগাম আক্রমণ করতে দেখা যায় পদ্ম নেতাকে। পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে সুর আরও জড়িয়ে বলেন, বেলডাঙ্গার এক প্রধান একা 17টি বাড়ি নিয়েছেন। কাবিলপুরের প্রধান সাগর দিকে একা আত্মীয় স্বজন মিলে 35টি বাড়ি নিয়েছেন, কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত। এরা বাইরে আছে, এটাই আশ্চর্যের। এদের ভিতরে থাকার কথা, প্রত্যেকের লোক দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। বাংলা বঞ্চিত নয়, বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করছে। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ করলেন নওশাদ সিদ্দিকী। জ্বলছে বাংলাদেশ, অস্থিরতার চরমে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এই রাজ্যের শাসক বিরোধী সকলে। মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সে রাষ্ট্রের যা ঘটেছে তা বন্ধ হওয়া উচিত, সে কথা আর 5 জন রাজনৈতিক নেতৃত্বের মতো আগেই বলেছেন। কিন্তু তা বন্ধ করতে বড় পদক্ষেপ করলেন আইএসএফ বিধায়ক, তাও সেটা আবেগ থেকেই। কি সেই পদক্ষেপ তা স্পষ্ট জানালেন বিধানসভার বাইরে দাঁড়িয়েই। ইতিমধ্যে এদেশে বাংলাদেশের হাই কমিশনের দ্বারস্থ হয়েছে আইএসএফ। নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার প্রভাব আমাদের এখানেও আসছে। ঘটনাচক্রে আমাদের ভাষাও এক, বাংলা। তাই আমাদের কোথাও একটা আবেগ কাজ করছে, যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু রাজ্য সরকারের অবস্থান বিধানসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্য এক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্তকে গ্রহণ করবে। নওশাদ দুকদম এগিয়ে কিছু পদক্ষেপ করেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক ইতিমধ্যেই বাংলাদেশের রাজ্যের ডেপুটি কমিশনারকে মেল করেছেন। নওশাদ বলেন,
দুদিন আগে এখানকার যিনি বাংলাদেশের হাই কমিশনার, যিনি ডেপুটি কমিশনার রয়েছেন, তার মাধ্যমে আমার আবেদন সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে বলা হয়েছে যে কোনো মূল্যে হিংসা বন্ধ করা হোক। আবেগের জায়গা থেকে আমি বলবো দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক।